যখন ওদের মুক্তির হয়েছে তখন তো ওইটা ভাষা প্রকাশ করার মতো না, খুব আনন্দ। ঈদের আনন্দটা যখন ঈদ গেছে তখন লাগে নাই, যখন মুক্তির কথা হয়েছে, তো মুক্তি দেওয়ার পর ওদের মুক্তি হয়েছে তখন অন্যরকম আনন্দ, ঈদের আনন্দের মতো ভাষা প্রকাশ করার মতো না ওইটা। আমাদের কাছে খুব একটা খারাপ লাগছে। আমাদের এই বাতিজা যখন এই জলদস্যুর হাতে জিম্মি হয়েছে, আমাদের কাছে অনেকটাই খারাপ লাগছে। আমরা বিভিন্ন প্রকার খোঁজখবর নিতে চেষ্টা করছি এবং কি তার আম্মার সাথে যোগাযোগ করছি। আলহামদুলিল্লাহ অনেকটা খুশি, আনন্দের বিষয় যে বাতিজা আমাদের মাঝে ফিরে আসছে। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সকালবেলা আসলাম, বাতিজার সাথে দেখা হইলো, দেখা সাক্ষাৎ করলাম, খুবই ভালো লাগলো। আমরা কয়লা নিয়ে মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে দুবাইয়ের হামারিয়া পোর্টে যাচ্ছিলাম। যে আমাদের কি কোনো প্রবলেম হলে অ্যালার্ম বাজায় আর কি, তো ইমার্জেন্সি অ্যালার্ম বাজানো হয়েছে যে একটা সাসপেক্টেড বোট দেখা যাচ্ছে, এটা পাইরেটস হতে পারে, এটা খুব কাছাকাছি চলে আসছে। এটা বলার কিছুক্ষণের মধ্যেই প্রায় সবাই অ্যালার্ম বাজানোর পর মাস্টার ভার্বালি অর্ডার করছে যে তোমরা আমাদের একটা থাকে জাহাজে লুকানোর, সিটাডেল বলে এটাকে, তো সিটাডেলে চলে আসো। তোমরা তো পারতেছিল না যে আমাদের জাহাজে অলরেডি পাইরেটস অনবোর্ড হয়েছে। অনেকে মানে ঘটনার আকস্মিকতায় কান্না করে দিচ্ছে, এরকম ফিট হয়ে যাওয়া অবস্থা আর কি। যেভাবে ছিল সেভাবে চলে আসছে। যখন ইমার্জেন্সি অ্যালার্ম বাজেছে, ক্যাপ্টেন স্যার ভার্বালি অর্ডার করছে, তখন আমরা আসলে যারা ছিল উপরে সবাই আমাদের যে গোপন কক্ষ আছে ওইখানে যে সবাই আশ্রয় নিয়েছিল। ওই শুধু ব্রিজে দুইজন যে ডিউটি অফিসার ছিলেন আর ক্যাপ্টেন স্যার, আর ইঞ্জিন রুমে ডিউটি ইঞ্জিনিয়ার হিসেবে আমি ছিলাম। তো এছাড়া বাকিরা সবাই গোপন কক্ষে চলে গিয়েছিল। আমরা হয়তো প্রায় এক সপ্তাহ পরে আমাদেরকে স্যাটেলাইট ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, তো তখন বাসায় কথা বলতে পারছে আর কি। স্যাটেলাইট ফোন থাকে জাহাজে, ওইটা দিয়ে কথা বলার সুযোগ দিয়েছিল। ওরা আমাদের খাবার প্রথম থেকেই খাইতো। ওরা আমাদের ছাগল ছিল, বিফ ছিল, তারপরে ময়দা আটা এইগুলো খাইতো, চিনি খাইতো, পাউডারের দুধ, চা পাতা, চা খাওয়া হয়তো ওদের। ওরা ভালোই আমাদের খাওয়া খাইতো এবং আমাদের বাবুর্চিকে দিয়ে প্রথমে রান্না করাইতো। তো স্বাভাবিক ওনার উপরে লোড পড়ছে, আমরা 23 জনের খাবার রান্না করে, আবার ওদেরও 50 জনের মতো রান্না। তো পরবর্তীতে অবশ্য কিছুদিন পরে ওদের বাবুর্চি একজন এনে ওদের রান্না ওরা করতো আর কি। আর ওরা নর্মালি আমাদের খাওয়াই খাইতো, কিন্তু পরে ওরা আপনারা যেটা মিডিয়াতে শুনছেন মনে হয় যে দুম্বা আনতো, কিন্তু সেটা মিডিয়াতে বলা হয়েছে যে আমাদেরকে দিচ্ছেন, অ্যাকচুয়ালি না, এটা ওরা খাইতো, ওদের জন্যই আনতো। ওদের ওখানে সোমালিয়াতে দুম্বাটা সহজলভ্য, ওরা পশুপালন করে, ওদের ওখানে কৃষিকাজ হয় না নর্মালি, তাদের জন্যই আনতো। শেষ দিকে যখন আমরা ছুটবো তখন আমাদেরকেও কিছু দেওয়া হয়েছে, কিন্তু যে ওরা বর্বর টাইপস, জঙ্গলি টাইপস আর কি। ওদের খাবার দাবার মানে কোনো হাইজিন মেনটেন করে না ওরা। আমরা একজনের পাত্রে আরেকজন খাচ্ছে এবং ওরা দুই হাত দিয়ে খায়, মুঠি করে খায়, এভাবে করে গরু ছাগলের মতো চারিদিকে ছিটাই ফেলে। আবার একজন খাই শেষ করে নাই, নষ্ট করছে, ওখানের মধ্যে আরেকজন এসে খাচ্ছে, এরকম। তারপর ওরা গোসল ঠিক মতো করতো না, আমরা দেখি নেই ওদেরকে গোসল করতে, দাঁত ব্রাশ করে বা এই ধরনের কোনো পার্সোনাল হাইজিন ওদের মধ্যে ছিল না, এবং ওয়াশরুম ওরা নোংরা করে রাখতো। তো আমাদের ওই প্রথম যখন আমাদেরকে ব্রিজে আটকে রাখা হয়েছে তখন এক বাথরুম ওরাও ইউজ করতো, আমরা 23 জন ইউজ করতাম, তখন আসলে খুবই কষ্টকর হয়ে যেত। ওরা বাথরুম নোংরা করে রাখতো, প্লাস বিভিন্ন সরঞ্জাম ভেঙেও ফেলছে ওরা, কিন্তু ব্যবহার জানতো না। ভারী অস্ত্র থাকার কারণে ওরা ফায়ার করছে, তো ফায়ার করাতে ওরা আর কাছে ঘেঁষতে পারে না, ওরা চলে। ইন্ডিয়ান নৌবাহিনীর বিএনএস কলকাতা নেভি শিপটা উদ্ধার করার চেষ্টা করছে এবং হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। তারপরে স্পেনের একটা নেভি শিপ আটলান্টা, তারপরে ইতালিয়ান একটা নেভি শিপ ট্রাই করছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওদের কাছে অলরেডি ক্যাপচার। ওরা জানে আমরা যতক্ষণ ওদের কাছে আছি এরা কেউ আসলে হামলা করবে না, বা হামলা করতে চাইলেও যেহেতু আমাদের গভর্নমেন্ট থেকে এটা অলরেডি মানা করা হয়েছিল যে আমরা এটা শান্তিপূর্ণভাবে সমাধান চাই, কোনো অপারেশন চাই না। তো সেই জন্য পরে নেভি শিপ আসলে অপারেশন চালাতে পারে নাই, দুইটা কারণে। একটা ছিল আমরা ওদের হাতে জিম্মি, সেকেন্ড আমাদের গভর্নমেন্ট এবং আমাদের কোম্পানি চায়নি যে আমাদের ক্রুদের বা আমাদের লাইফের কোনো রিস্ক হোক। যেহেতু আমরা সাপ্তাহিক একবার বাসায় কথা বলার সুযোগ পেতাম, তো ফ্যামিলি থেকে জানতাম, ফ্যামিলি থেকে এটাও জানতাম যে ওরা প্রতিদিন আমাদের ফ্যামিলির খোঁজ খবর নিত, মেডিকেল সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, এবং আমরা কী অবস্থায় আছি এটা জানাইতো, এবং ওরা কী পরিমাণ পদক্ষেপ নিচ্ছে, কতটুকু আগাইছে এই ব্যাপারে ওদেরকে ধারণা দিত, যাতে ওরা টেনশন না করে। এবং ওদের সকল ফ্যামিলিকে একসাথে করে একটা ইফতারের পার্টিরও আয়োজন করা হয়েছিল চিটাগংয়ে, যাতে সবাই সবার সাথে মিট করে মেন্টালি চাঙ্গা হতে পারে, এবং কোম্পানিও কী করতেছে ওদেরকে বিভিন্ন গভর্নমেন্টের সহ ওদেরকে বোঝানো হয়েছিল যে আমরা চেষ্টা করতেছি। আসলে আমরা তো মেরিন প্রফেশন নিয়ে পড়ালেখা করছি, তো আসলে যতই হোক আমরা হয়তো আবারই জয়েন করব, হয়তো এবার একটু দেরিতে জয়েন করব, ফ্যামিলির সাথে একটু বেশি সময় কাটাবো, কিন্তু আমরা সবাই আবার হয়তো কেউ 2-3 মাস পরে, কেউ 4-5 মাস পরে। কেননা এখন আমি যে একটা প্রফেশন থেকে আরেক প্রফেশনে যাওয়াটা এত সহজ না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা আরও কঠিন।
যেহেতু ল্যান্ডের জব পাওয়াটাও একটু কঠিন। আর আমরা হচ্ছে এখন এই জায়গায় ট্রেন আপ হয়ে আসছি, তাই এখন আসলে এই সময় এসে মানে প্রফেশন চেঞ্জ করাটা আসলে পসিবল না আমাদের কাছে, মানে তো আমরা এই প্রফেশনেই থাকবো। কয় মাসের ছুটি বলতে আসলে এটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে আমরা কয় মাস থাকতে চাচ্ছি। তো আশা করি 3-4 মাস 5 মাস দেখি ফ্যামিলির সাথে যতদিন থাকে মন ভরবে না ততদিন থাকবো আর কি। যখন এই অ্যালার্মটা দেওয়া হয়েছিল জানতো সবাই, যে বুঝলো যে কিছু একটা হতে যাচ্ছে, তো ওরা অনেকে ব্রিজে গেছিলো। প্রথমে আমাদেরকে তো ব্রিজে যাইতে বলা হয়েছিল, তা আমি তো ইঞ্জিনিয়ারিং থাকার কারণে অ্যাকচুয়ালি তখন ব্যাপারটা জানতাম না, তখন অনেকজনই ভিডিও করছে।